আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সবাইকে আল কালাম একাডেমিতে স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায় নিয়ে, অর্থাৎ লগারিদমের ধারণা ও প্রয়োগ এই অধ্যায়টা নিয়ে। তো এই অধ্যায় সম্পর্কে এর আগে আমি আরো 3টি ক্লাস আপলোড করছিলাম। আজকের এটি আমার চতুর্থ ক্লাস। আজকের এই ক্লাসের মধ্যে আমি তোমাদের বোর্ড বইয়ের 76, 77 এবং 78 পৃষ্ঠার মধ্যে চারটি সমস্যা এবং 3টে উদাহরণ ছিল, সেই সমস্যা এবং উদাহরণগুলো সমাধান করে দেব। তো তোমরা যারা আমার চ্যানেলটাতে নতুন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তাহলে আমার প্রতিটা ক্লাসের নোটিফিকেশন তোমাদের মোবাইলে চলে যাবে। তো আর কথা না বাড়িয়ে আজকের ক্লাসটা শুরু করা যাক। তো শুরুতে আমরা যে প্রশ্নটা সমাধান করব সেটা হলো তোমাদের বোর্ড বইয়ের 76 পৃষ্ঠার 1 নং সমস্যাটা। তো এই সমস্যাটা তোমাদের বইতে সমাধান করে দেওয়া নাই, আমি এখন তোমাদেরকে এই সমস্যাটা সমাধান করে দিব। তো আমরা শুরুতে সমস্যাটা পড়ে নিই। 1885 সালে 14 জুলাই মানিকগঞ্জে যে ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়, রিক্টার স্কেলে তার মাত্রা 7.0 রেকর্ড করা হয়। 2003 সালে 27 জুলাই রাঙ্গামাটির বরকল উপজেলায় যে ভূমিকম্প সংঘটিত হয়, রিক্টার স্কেলে তার মাত্রা 5.1 রেকর্ড করা হয়। তো মানিকগঞ্জের ভূমিকম্পটি রাঙ্গামাটির ভূমিকম্পের চেয়ে কত বেশি শক্তিশালী হয়? তো আমাদের এখানে যে তথ্যটা বলা হয়েছে সেটা হলো, মানিকগঞ্জে যে ভূমিকম্প হয়েছিল তার মাত্রা ছিল 7, আর রাঙ্গামাটিতে যে ভূমিকম্প সংঘটিত হয়েছিল তার মাত্রা ছিল 5.1। এখন এই দুই স্থানের ভূমিকম্পের মাত্রাটা দেওয়া আছে, আমাদেরকে বের করতে হবে কোনটি শক্তিশালী কত গুণ। অর্থাৎ এই যে রাঙ্গামাটিটা যে চাইতে মানিকগঞ্জের ভূমিকম্পটা কত গুণ শক্তিশালী ছিল সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা শুরুতে লিখে নিলাম, মনে করি পূর্বের ভূমিকম্প তীব্রতা I1। পূর্বের বলতে যে মানিকগঞ্জ 1885 সালে মানিকগঞ্জে যে ভূমিকম্প হয়েছিল সেটার কথাই আমরা ধরে নিলাম। পূর্বের ভূমিকম্পের তীব্রতা I সমান তীব্রতাকে আমরা I1 ধরলাম, এবং পরের ভূমিকম্পের তীব্রতাটাকে আমরা I2 ধরে নিলাম। অর্থাৎ ভূমিকম্প যে দুইটা হয়েছিল, দুইটার তীব্রতাকে একটাকে I1 আর একটাকে I2 ধরে নিয়েছি। আর আদর্শ ভূমিকম্পের তীব্রতা সেটা হচ্ছে S, সেটা তোমরা অবশ্যই জানো আদর্শ ভূমিকম্পের তীব্রতাটা কত। আর S টা হচ্ছে এখানে আমরা লিখে নিলাম আদর্শ ভূমিকম্পের তীব্রতা S। এখন দেখো পূর্বের ভূমিকম্পের মাত্রা, তাহলে ভূমিকম্পের মাত্রা নির্ণয় সূত্র হচ্ছে tan ভিত্তিক log I/S। তাহলে tan ভিত্তিক log I/S এর ক্ষেত্রে আমরা এখানে I1 লেখার কারণ হলো আমরা পূর্বের ভূমিকম্পের মাত্রাটা বের করতেছি। তাহলে মাত্রার ক্ষেত্রে যেহেতু তীব্রতা I1 ছিল পূর্বের ক্ষেত্রে, এই কারণে আমরা তীব্রতার পরিবর্তে এর পরিবর্তে আমরা I1 লিখছি। তাহলে আমার এখানে ভূমিকম্পের মাত্রা দেওয়া ছিল 7, আর আমরা এখানে ভূমিকম্পের মাত্রা পেলাম log tan ভিত্তিক I/S। তাহলে এখন আমি লিখতে পারি কি শর্ত মতে tan ভিত্তিক log I1/S ইকুয়াল টু 7, যেটা আমার শুরুতে এই যে প্রশ্নের মধ্যে মাত্রাটা বলে দিছি। এখন এই যে এখানে লগারিদম আছে, এই লগারিদমটাকে যদি আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি, অর্থাৎ লগটাকে যদি আমরা ক্যান্সেল করে দিই, এখান থেকে আমরা সূচকীয় মাধ্যমে লিখতে যাই, তখন আমরা কি লিখতে পারি I1/S ইকুয়াল টু 10⁻7। তাহলে দেখো এই যে এখানে যে ট্যানটা যেটা ছিল লগের সাথে ভিত্তিটা এই যে ডান পাশে নিয়ে আসলাম। তো এটা সম্পর্কে কিন্তু আমি দ্বিতীয় পর্বে বিস্তারিত আমি আলোচনা করছিলাম, তোমরা দ্বিতীয় পর্ব দেখলে সূচক থেকে কিভাবে লগে কনভার্ট করতে, লগ থেকে কিভাবে সূচকে কনভার্ট করতে, এগুলা তোমরা বুঝতে পারবে। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো আমরা এখান থেকে একটা সমীকরণ পেয়ে গেলাম I1/S ইকুয়াল টু 10⁻7, যেটা ছিল পূর্বের ভূমিকম্প অর্থাৎ মানিকগঞ্জের ভূমিকম্প থেকে। সেম একইভাবে এখন আমরা রাঙ্গামাটির ভূমিকম্পের ক্ষেত্রে বের করব। তাহলে রাঙ্গামাটির ভূমিকম্পের ক্ষেত্রে সেখানে আমরা লিখতে পারি মাত্রাটা কত হবে tan ভিত্তিক log I2/S, কেননা পরের ভূমিকম্প অর্থাৎ রাঙ্গামাটির ভূমিকম্পের তীব্রতা ছিল I2। তাহলে আমরা এখানে লিখতে পারি কত tan ভিত্তিক log I2/S, আর সেই ক্ষেত্রে মাত্রা ছিল কত 5.1। তাহলে এটাও ছিল আমার ভূমিকম্পের মাত্রা রাঙ্গামাটির, আর এই যে 5.1 যেটা প্রশ্নে দেওয়া আছে এটাও ভূমিকম্পের মাত্রা, দুইটাই যেহেতু মাত্রা, সুতরাং এখন আমি আবার লিখতে পারি শর্ত মতে tan ভিত্তিক log I2/S ইকুয়াল টু 5.1। এই যে এখানে tan ভিত্তিক log আছে, লগটাকে ক্যান্সেল করে আমরা সূচকের মাধ্যমে লিখবো। তাহলে কিভাবে লিখবো I2/S ইকুয়াল টু 10⁻5.1। তো এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন আমাকে 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ, এই দুইটা সমীকরণ থেকে আমরা এখন কত গুণ শক্তিশালী সেই বিষয়টা আমরা বের করে নিব। তো আমরা এখানে কি কাজ করব, আমরা এখানে লিখতে পারি 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই। তাহলে আমরা এখন 1 নম্বর সমীকরণটা লিখলাম। আমাদের 1 নম্বর সমীকরণ কি আছে, বাম পাশে আছে I1/S, আমি এখানে বাম পাশে I1/S লিখলাম, ভাগ, যেহেতু আমরা ভাগ করছি ভাগ চিহ্ন দিলাম। এরপরে 2 নম্বর সমীকরণে বাম পাশে আছে I2/S, সেই I2/S লিখলাম। তাহলে সমান চিহ্নে বাম পাশে উভয়টা লেখা শেষ, এখন আবার সমান চিহ্ন বসিয়ে দিলাম। এরপর ডান পাশেরটা লিখবো। তাহলে 1 নম্বর সমীকরণ ডান পাশে আছে কত 10⁻7, আমি এখানে 10⁻7 লিখলাম, ভাগ। তাহলে 2 নম্বর সমীকরণে বাম পাশে কত, ডান পাশে কত আছে 10⁻5.1, তো আমরা সেই অংশটুকু লিখলাম।
এখন দেখো এখানে যে বাক্সিহ্ন আছে এই বাক্সিহ্নটাকে আমরা গুণ আকারে লিখবো। তাহলে দেখো এই বাক্সিহ্নটাকে যখন আমরা গুণ আকারে লিখছি তাহলে আমার প্রথম অংশটুকু যেভাবে আছে সেভাবে লিখলাম i1/s, কিন্তু পরবর্তীতে আসি বাঘটাকে যখন আমি গুণ দিছি তখন আমার ভগ্নাংশটা উল্টে যাবে, অর্থাৎ উপরেরটা নিচে নিচেরটা উপরে। এই যে এখানে i2 এটা উপরে ছিল, i2 এটা এখন আমরা নিচে লিখলাম। এই যে এখানে s এটা উপরে ছিল, নিচে ছিল, s এটা এখন কোথায় উঠে গেল, উপরে উঠে গেল। আর এখানে 10⁻7 ভাগ 10⁻5.1, এটা যদি আমরা ক্যালকুলেটরে হিসাব করি তখন আমরা পাই 79.43। আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। এখন দেখো আমার এখানে নিচের s আর উপরের s দুটো কি যায়, কাটা যায়। তার মানে এখন আমি লিখতে পারি কত, i1 ইকুয়াল টু, তাহলে দেখো 7943 ইন্টু, এই যে এখানে i2 এটা সমান চিহ্ন বাম পাশে ভাগ হিসাবে ছিল, এটা যখন আমি ডান পাশে আনলাম তখন সেটা কি হয়ে গেল, গুণ হয়ে গেল। তাহলে দেখো আমার i1 টা ছিল পূর্বের ভূমিকম্পের তীব্রতা, অর্থাৎ মানিকগঞ্জের ভূমিকম্পের তীব্রতা, আর i2 এটা হচ্ছে কি, আমার রাঙ্গামাটির ভূমিকম্পের তীব্রতা। তাহলে এই রাঙ্গামাটির ভূমিকম্পের তীব্রতার 79.43 গুণ বেশি হচ্ছে আমার মানিকগঞ্জের ভূমিকম্পের তীব্রতা। আমাদের প্রশ্নে বলা হয়েছে কি, মানিকগঞ্জের ভূমিকম্পটি রাঙ্গামাটির ভূমিকম্পের চেয়ে কত বেশি শক্তিশালী হয়। তাহলে এই যে এখানে i2 এর সাথে যত গুণ দেওয়া আছে তত গুণ শক্তিশালী। আমার i2 এটা হচ্ছে রাঙ্গামাটির ভূমিকম্প, তাহলে i2 এটা যেহেতু রাঙ্গামাটির ভূমিকম্প, এই রাঙ্গামাটির ভূমিকম্পের 79.43 গুণ বেশি শক্তিশালী ছিল আমার মানিকগঞ্জের ভূমিকম্পটি। এটাই হলো আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা 1 নম্বর সমস্যাটি অবশ্যই তোমরা বুঝতে পারছো। এখন আমরা সমাধান করব দ্বিতীয় সমস্যাটি, যেটা তোমাদের বইয়ে 76 পৃষ্ঠা দ্বিতীয় সমস্যা দেওয়া আছে এই প্রশ্নটি। তো আমার এখানে প্রশ্নটা হচ্ছে কি, গত শতাব্দীর প্রথম দিকে উত্তর আমেরিকার একটি স্থানের ভূমিকম্পের মাত্রা রেকর্ড করা হয়েছিল 8.3, এবং ওই একই বছরে দক্ষিণ আমেরিকার একটি স্থানের ভূমিকম্পের মাত্রা রেকর্ড করা হয়েছিল যা উত্তর আমেরিকার ভূমিকম্পের তীব্রতার চেয়ে 4 গুণ শক্তিশালী। দক্ষিণ আমেরিকার ভূমিকম্পের মাত্রা কত ছিল? তাহলে এখানে আমার যে প্রশ্নটা করা হয়েছে সেটা হলো, উত্তর আমেরিকার ভূমিকম্প যেটা হয়েছিল তার মাত্রা ছিল 8.3, কিন্তু দক্ষিণ আমেরিকার যে ভূমিকম্প হয়েছিল তার মাত্রাটা উল্লেখ করা নাই, তবে সেটার তীব্রতা ছিল উত্তর আমেরিকার চাইতে 4 গুণ শক্তিশালী। এখন আমাদেরকে সেই মাত্রাটা বের করতে হবে। তো আমরা শুরুতে লিখে নিলাম, মনে করি উত্তর আমেরিকার ভূমিকম্পের তীব্রতা i1, এটাকে আমরা কি করলাম, উত্তর আমেরিকার তীব্রতাকে i1 ধরে নিছি। দক্ষিণ আমেরিকার ভূমিকম্পের তীব্রতা এটাকে আমরা i2 ধরে নিছি, তাহলে i2 ইকুয়াল টু 4i1। এখন এই জিনিসটা লক্ষ্য করো, i2 ইকুয়াল টু 4i1 লেখার কারণ হলো দক্ষিণ আমেরিকার যে মাত্রাটা ছিল, দেখো এই যে এখানে বলা হয়েছিল কি, উত্তর আমেরিকার ভূমিকম্পের তীব্রতার চেয়ে 4 গুণ শক্তিশালী। কোনটা? দক্ষিণ আমেরিকার একটি স্থানের ভূমিকম্পের মাত্রা রেকর্ড করা হয়েছিল যা উত্তর আমেরিকার ভূমিকম্পের তীব্রতার চেয়ে 4 গুণ শক্তিশালী। তাহলে উত্তর আমেরিকার তীব্রতা যা ছিল দক্ষিণ আমেরিকাটা তার 4 গুণ ছিল, তাহলে দক্ষিণ আমেরিকার ভূমিকম্পের তীব্রতাটাকে আমরা i2 ধরছি, তাহলে i2 এটা হবে উত্তর আমেরিকার 4 গুণ, এই কারণে আমরা 4 ইন্টু i1 লিখছি। তো আশা করি তোমরা এই অংশটুকু বুঝতে পারছো। তো আদর্শ ভূমিকম্পের তাপমাত্রা এটা s, তোমরা অবশ্যই জানো সেটা কি s। এখন আমরা লিখতে পারি দক্ষিণ আমেরিকার মাত্রা x, এটাকে আমরা ধরে নিলাম কি দক্ষিণ আমেরিকার মাত্রা, এটা কি ধরলাম x ধরলাম। আমরা কিন্তু দক্ষিণ আমেরিকার মাত্রাটা জানি না, এটা আমাদেরকে বের করতে হবে, অর্থাৎ আমাদের উদ্দেশ্য হচ্ছে x এর মানটা বের করা। উত্তর আমেরিকার মাত্রা কিন্তু দেওয়া আছে 8.3, যেহেতু উত্তর আমেরিকার মাত্রাটা দেওয়া আছে আমরা এই মাত্রাটা থেকে আমরা দক্ষিণ আমেরিকার মাত্রাটা বের করে নিতে পারবো। তো আমরা এখানে সূত্রটা লিখতে পারি কি, উত্তর আমেরিকার ভূমিকম্পের মাত্রা সূত্র কি, tan ভিত্তিক log i1/s। একটু আগে আমরা এই সূত্রটা লিখছি, তো এটা তোমরা অবশ্যই মনে রাখবে, tan ভিত্তিক log i/s, যেহেতু উত্তর আমেরিকার তীব্রতাটাকে i1 ধরছি এই কারণে আমরা tan ভিত্তিক log i1/s লিখলাম। এখন লক্ষ্য করো আমরা এখানে যে উত্তর আমেরিকার ভূমিকম্পের মাত্রা লিখলাম tan ভিত্তিক log i1/s, আবার এখানে প্রশ্ন দ্বারা বলেছে তার মাত্রা ছিল 8.3, তাহলে এখন আমি লিখতে পারি কি শর্ত মতে বা প্রথম শর্ত মতে tan ভিত্তিক log i1/s ইকুয়াল টু 8.3, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এরপর আমরা সেম একইভাবে দক্ষিণ আমেরিকাটা লিখতে পারি, তাহলে দ্বিতীয় শর্ত মতে তখন আমরা কি লিখবো, tan ভিত্তিক log 4i1/s ইকুয়াল টু x। এই অংশটুকু আমি কেন লিখলাম, দেখো আমার এখানে সূত্রটা ছিল tan ভিত্তিক log i/s, তাহলে আমার এখানে দক্ষিণ আমেরিকার ক্ষেত্রে i এর পরিবর্তে আমরা লিখবো কত, 4i1, এই কারণে আমি এখানে 4i1 লিখলাম ডিভাইডেড বাই s। এখন দেখো মাত্রাটা, দক্ষিণ আমেরিকার মাত্রাটা দেওয়া, এটাকে আমরা x ধরছি এই কারণে এখানে x লিখলাম। তো আশা করি তোমরা 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ এই দুইটা সমীকরণ বুঝতে পারছো। এখন আমরা এই দুইটা সমীকরণ ক্যালকুলেশন করে আমরা x এর মানটা বের করব। তো আমরা এখানে কি কাজ করতে পারি, আমরা এখানে 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণটা বিয়োগ করতে পারি, কারণ একটা সমীকরণ থেকে আরেকটা সমীকরণ বিয়োগ করলে আমরা এখান থেকে x এর মান পেয়ে যাব। দেখো আমি এখানে প্রথম শর্ত যেটা লিখলাম, আমি প্রথম সমীকরণের বাম পাশে tan ভিত্তিক log i1/s এই অংশটুকু লিখলাম, মাইনাস এরপরে দ্বিতীয় সমীকরণের বাম পাশে যেটা সেটা লিখলাম tan ভিত্তিক log 4i1 ডিভাইডেড বাই s ইকুয়াল টু 1 নম্বর সমীকরণ ডান পাশে আছে 8.3 সেটা লিখলাম, মাইনাস 2 নম্বর সমীকরণ ডান পাশে যে x আছে সেটা লিখে দিলাম। তো আশা করি তোমরা এই অংশটুকু বুঝতে পারছো।
এখন আমরা কি কাজ করব দেখো, এই যে এখানে 10 ভিত্তিক লগ i1 বাই s আছে, তাহলে i1 কে আমরা a ধরলাম, s টাকে আমরা b ধরলাম, তাহলে 10 ভিত্তিক লগ a বাই b। আমাদের প্রথম দ্বিতীয় পর্বের মধ্যে আমি সবগুলা সূত্র ব্যাখ্যা করছি, তোমরা যারা দ্বিতীয় পর্ব দেখো না তোমরা সেটা দেখে নিতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি, তোমরা তাহলে সেই ক্লাসটা দেখলে অবশ্যই এটা বোঝা তোমাদের জন্য সহজ হবে। তাহলে 10 ভিত্তিক লগ a বাই b এটাকে আমরা লিখতে পারি 10 ভিত্তিক লগ a মাইনাস 10 ভিত্তিক লগ b। যেহেতু আমাদের এখানে a এর পরিবর্তে i বাই 1 আর b এর পরিবর্তে s, এখানে আমরা এখানে a এর পরিবর্তে i বাই 1 লিখছি আর এখানে b এর পরিবর্তে s লিখলাম। তাহলে এতটুকু পর্যন্ত তোমরা আশা করি বুঝতে পারছো। আমি আবার বলতেছি 10 ভিত্তিক লগ i বাই s এটাকে আমরা ভেঙে লিখলাম 10 ভিত্তিক লগ i1, এখানে ভাগ থাকার কারণে মাইনাস 10 ভিত্তিক লগ s। সেম একইভাবে পরেরটাও একই কাজ করলাম 10 ভিত্তিক লগ 4i1 প্লাস 10 ভিত্তিক লগ s। এখন প্রশ্ন হলো যে স্যার একটু আগে এখানে বিয়োগ করলাম, বাট এখানে প্লাস দেওয়ার কারণ কি? এই যে দেখো এখানে শুরুতে যে মাইনাস চিহ্ন এটা আছে, এই মাইনাস থাকার কারণে এখানে আমি একটা লাইন কম লিখছি, এই মাইনাসে আর মাইনাসে দুইটা প্লাস হয়ে গেছে পরেরটা, অর্থাৎ পরেরটা মাইনাস থাকলেও সেটা কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। তো আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। এখন দেখো আমার এখানে 10 ভিত্তিক লগ s এটা মাইনাস, 10 ভিত্তিক লগ s এটা প্লাস, তাহলে প্লাস আর মাইনাসে দুইটা কাটা যায়, আর এখানে 10 ভিত্তিক লগ i1 মাইনাস 10 ভিত্তিক লগ 4i1, এতটুকু যেভাবে আছে সেভাবে লিখে দিলাম। এখন দেখো 10 ভিত্তিক লগ i1 মাইনাস 10 ভিত্তিক লগ 4i1, এখানেও 10 ভিত্তিক লগ আছে, এখানেও 10 ভিত্তিক লগ আছে, মাঝখানে কি আছে, মাইনাস চিহ্ন আছে। এখন একটু আগে আমরা যে সূত্রটা প্রয়োগ করেছিলাম এখন তার উল্টো সূত্রটা প্রয়োগ করব, তাহলে এখান থেকে আমরা লগটা কমন নিয়ে নিব, তাহলে 10 ভিত্তিক লগ i1 বাই 4i1, তাহলে এখানে মাইনাস থাকার কারণে এগুলো কি হয়ে গেল, ভাগ হয়ে গেল। আমি আবারও বলতেছি, তোমরা যারা আমার দ্বিতীয় ক্লাসটা দেখো না, দ্বিতীয় পর্বটা দেখো না লগারিদমের, দ্বিতীয় ক্লাসটা দেখো, তাহলে অবশ্যই তোমাদের এই অঙ্কগুলো বোঝা একদম সহজ হয়ে যাবে, কারণ ক্যালকুলেশনগুলো বুঝতে গেলে তোমাদের সূত্রগুলো জানতে হবে। আমি দ্বিতীয় পত্রে লগারিদমের সূত্রগুলো ব্যাখ্যা করছি। এখন দেখো আমার উপরে i1 আছে, নিচে i1 আছে, তাহলে i1 ক্যান্সেল করে দিলে আর কি থাকে, উপরে কিছু না মানে 1, নিচে কত থাকে, 4 থাকে, বাকিটা যেভাবে আছে সেভাবে লিখে দিলাম। এখন 10 ভিত্তিক লগ 1/4 এটার आंसर হলো -0.602। এই যে এখানে আমি সমান চিহ্নের পরিবর্তে যে তরঙ্গের মধ্যে একটা সাইন দিলাম, এই সাইন দেওয়ার কারণ হলো আমি 10 ভিত্তিক লগ 1/4 এর ইকুয়াল মানটা পাই না, যেটা সঠিক आंसर সেটা আমরা পাই নাই। শুধুমাত্র এই যে এখান থেকে তিনটা দশমিকের পর তিনটা দিলাম, কারণ এখানে আরো অনেকগুলো সংখ্যা আছে, আমরা সবগুলো লিখি নাই, শুধুমাত্র তিনটা দিয়ে লিখছি, এই কারণে আমি এখানে একুরেট সমান চিহ্নটা বসাই নাই। এখন দেখো আমার এখানে x এটা সমান চিহ্নের ডান পাশে, বা এখানে যদি আমি সমান হিসাব করি, ডান পাশে এটা কি হিসাবে আছে, বিয়োগ হিসাবে আছে, এটাকে যখন আমি বাম পাশে নিলাম তখন সেটা কি হয়ে গেল, যোগ হয়ে গেল। আর 8.3 এটা যেভাবে আছে সেভাবে লিখলাম। এই যে এখানে মাইনাস আছে, বাম পাশে যে -0.602 আছে, এটা বাম পাশে মাইনাস থাকার কারণে আমি ডান পাশে যখন আনছি তখন সেটা কি হয়ে গেছে, প্লাস হয়ে গেছে। তাহলে এই দুটো আমি যোগ করলে পেয়ে গেলাম কত, সুতরাং x = 8.902। আমার x টাকে আমরা কি ধরছিলাম, দক্ষিণ আমেরিকার মাত্রা ধরছিলাম, তাহলে আমাদেরকে বের করতে বলেছিল দক্ষিণ আমেরিকার ভূমিকম্পের মাত্রা, তার মানে আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে গেছি। সুতরাং এখন আমরা লিখতে পারি নির্ণয় দক্ষিণ আমেরিকার ভূমিকম্পের মাত্রা 8.902 ছিল, এটাই হলো আমাদের অ্যান্সার। এখন আমরা সমাধান করব তোমাদের বইয়ে 77 পৃষ্ঠার উদাহরণ 1। তো আমাদের উদাহরণটা হচ্ছে, একটি শব্দযন্ত্র থেকে প্রতিনিয়ত 2.30 × 10^² ওয়াট বাই মিটার স্কয়ার শব্দ বের হচ্ছে, সেই স্থানে অবস্থিত মানুষের কানে কত ডেসিবেলে ওই শব্দ পৌঁছাবে। অর্থাৎ আমাদের এখানে একটি শব্দের তীব্রতা দেওয়া আছে, এখন ওই শব্দের তীব্রতা থেকে আমাদেরকে বের করতে হবে শব্দের মাত্রাটা বের করতে হবে। আমরা মাত্রাটা যেটা পাবো তত ডেসিবেলে ওই মানুষের কানে সেই শব্দটা পৌঁছাবে। আমরা শুরুতে লিখে নিলাম এখানে i ইকুয়াল টু, যেটাকে আমরা কি বলি, i মানে কি, শব্দের তীব্রতা, তাহলে শব্দের তীব্রতা i ইকুয়াল টু 2.30 × 10^² w বাই মিটার স্কয়ার। তাহলে এই যে এখানে এই অংশটুকু আমরা লিখলাম কোথা থেকে, প্রশ্ন থেকে আমরা এই অংশটুকু লিখে নিছি। এরপরে s ইকুয়াল টু, s টা হচ্ছে আদর্শ মাত্রা, আদর্শ মাত্রাটা কত, শব্দের আদর্শ তীব্রতা বা আদর্শ মাত্রা যেটা, সেটা হচ্ছে 10⁻⁻12 w বাই মিটার স্কয়ার m স্কয়ার। এখন এই দুইটা জিনিস আমরা লিখলাম, এখান থেকে আমরা d এর মান বের করব, যেটাকে আমরা কি বলি, শব্দের মাত্রা বলি। তাহলে আমরা জানি, আমরা লিখতে পারি কি, আমরা জানি শব্দের মাত্রা d = 10 ভিত্তিক লগ i বাই s। এখন লক্ষ্য করো, আমরা এতক্ষণ পর্যন্ত ভূমিকম্পের যে মাত্রা নির্ণয় করছিলাম সেই ক্ষেত্রে কিন্তু শুরুতেই যে শুরুতে 10 ছিল সেই 10টা লিখি নাই। মনে রাখবে যখন শব্দের মাত্রা নির্ণয় করবে তখন ভূমিকম্পের মাত্রা যে সূত্রটা ছিল তার শুরুতে 10 দ্বারা গুণ করতে হবে। এই 10 দ্বারা 10টা অবশ্যই শব্দের মাত্রার ক্ষেত্রে লিখতে হবে, তবে ভূমিকম্পের ক্ষেত্রে এই 10টা দেওয়ার প্রয়োজন নেই। তো আমাদের i এর মানও জানা আছে, s এর মানও জানা আছে, i এর মান আর s এর মান বসিয়ে দিলে আমরা আমাদের শব্দের মাত্রাটা পেয়ে যাব। শব্দের মাত্রা যত পাবো তত, আমরা শব্দের মাত্রা যত পাবো তত ডেসিবেলে মানুষের কানে ওই শব্দটা পৌঁছাবে। তো আমরা মানগুলো বসিয়ে দিলাম, আমাদের i মান হচ্ছে 2.30 × 10^² ওয়াট বাই মিটার স্কয়ার, তাহলে 10⁻⁻12 ওয়াট বাই মিটার স্কয়ার। এই অংশটুকু আমরা শুধুমাত্র মানগুলো বসিয়ে দিছি।
এখন দেখো আমার এখানেও কিন্তু একক যা, এখানেও এককটা ডব্লিউ বাই মিটার স্কয়ার, ডব্লিউ বাই মিটার স্কয়ার, আমরা এগুলোকে এককগুলোকে ক্যান্সেল করে দিলাম, বাকিগুলো যেভাবে সেভাবে লিখে দিলাম। এরপর লাইনটা লক্ষ্য করো, এই ট্যান ভিত্তিক লগ এই অংশটুকু যেভাবে সেভাবে লিখলাম, পরবর্তীতে 2.30 এটাও যেভাবে সেভাবে লিখলাম, ইনটু 10⁻², এই পর্যন্ত লিখলাম। এরপরে দেখো আমার এখানেও 10 ছিল, এখানেও 10 ছিল, মাঝখানে কিন্তু ভাগ চিহ্ন, তাহলে এখানেও 10 এখানেও 10, যেহেতু বেস সমান, মাঝখানে ভাগ চিহ্ন, তাহলে পাওয়ার কি হবে, বিয়োগ হবে। তার মানে 2 থেকে আমি 12টা বিয়োগ করব, তাহলে 2 থেকে 12 বিয়োগ করব বলতে এখানে -12 বিয়োগ করব, যেহেতু 12 এর শুরুতে মাইনাস আছে, তাহলে 2 থেকে -12 বিয়োগ করে তখন আমরা মাইনাসে মাইনাসে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। যারা আমার দ্বিতীয় পর্বটা দেখো নাই তারা এই অংশটুকু বুঝবে না, আমি আবার বলতেছি, তোমরা দ্বিতীয় পর্বটা আগে দেখে আসো, তাহলে এটা বোঝা তোমাদের জন্য সহজ হবে। তাহলে এখন দেখো ট্যান ভিত্তিক লগ 2.30 ইনটু এখানে 12 আর 2 দুটো যোগ করলে কত হয়, 14 হয়। এখন ট্যান ভিত্তিক লগ, এই যে এখানে ট্যান ভিত্তিক লগ 2.30 ইনটু 10⁻12 আছে, এটাকে আমরা লগটাকে আলাদা করে দিলাম। দেখো ট্যানটা শুরুতে যেভাবে আছে লিখলাম, তাহলে লগ আমাদের একটা সূত্র ছিল a ভিত্তিক লগ m ইনটু n, a ভিত্তিক লগ m ইনটু n সমান কি ছিল, a ভিত্তিক লগ m প্লাস a ভিত্তিক লগ m। সেই সূত্রটাকে আমরা এখানে অ্যাপ্লাই করব। এই যে এখানে ট্যান ভিত্তিক লগ 2.30 আছে সেটা লিখলাম, এরপরে ট্যান ভিত্তিক লগ, এই যে মাঝখানে গুণ থাকার কারণে আমরা কি দিব, প্লাস দিব, এরপর লগটাকে আবার লিখবো ট্যান ভিত্তিক লগ 10⁻14। এরপর লাইন লক্ষ্য করো, এখান থেকে এই পর্যন্ত যেভাবে আছে আমি লিখে ফেললাম। এর পরবর্তী যে এখানে 14টা পাওয়ার হিসেবে ছিল, এটাকে আমি সহগ হিসেবে সামনে এনে লিখলাম। এরপর 10 ইনটু, এই যে এখানে এই চিহ্নটা কেন দিয়েছি আমি একটু পরে বলতেছি, সমান চিহ্ন না দিয়ে যে তরঙ্গের মতো সাইনটা কেন দিলাম। দেখো এই যে 10 ভিত্তিক লগ 2.30, এটাকে আমরা ক্যালকুলেটরে হিসাব করলে 0.362 হবে, প্লাস আর এই যে এখানে 14 ইনটু 10 ভিত্তিক লগ 10 ইকুয়াল টু 1। এটা কেন 1 লিখলাম, কারণ ভিত্তি আর পাওয়ার এটা দুটো যখন সমান হবে তখন তার মান হয় কত হয়, 1 হয়। তাহলে এখানে এই অংশটুকু দেওয়ার কারণ হলো, যে এই চিহ্নটা দেওয়ার কারণ হলো 10 ভিত্তিক লগ 2.30, এটা যে আমরা মান বের করছিলাম, এখানে দশমিকের পর আরো অনেকগুলো অসংখ্য সংখ্যা ছিল, যেহেতু আমি নির্দিষ্ট করে সংখ্যাগুলো লিখি না, শুধুমাত্র 3টি সংখ্যা লিখছি, এই কারণে আমি এখানে সমান চিহ্নের পরিবর্তে এই তরঙ্গের মতো সাইনটা দিয়েছি। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এখন দেখো ট্যান ভিত্তিক লগ 0.362 প্লাস 14 কে 1 দ্বারা গুণ করলে কত হয়, 14 হয়। এরপরে 10 ইনটু এই দুইটা যোগ করলে আমরা পেয়ে যাই 14.362, তাহলে 10 দ্বারা গুণ করলে আমরা পেয়ে গেলাম কত, 143.62। যেহেতু 143.62, এটাকে আমরা পূর্ণ সংখ্যা আকারে লিখতে গেলে তখন আমরা লিখতে পারি কত, 144। তো আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। এই যে আমরা এখানে 144 পেলাম এই ব্যাগে, এই যে এই এত ডেসিমেলে শব্দটা মানুষের কানে পৌঁছাবে। সুতরাং শব্দের মাত্রাটা কত ছিল, যে মাত্রাটা মানুষের কানে পৌঁছাবে সে মাত্রাটা হচ্ছে কত, 144 ডেসিবেল পায়। এটাই হলো আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা পুরো প্রশ্নটাই বুঝতে পারছো। এখন আমরা সমাধান করব তোমাদের বই 77 পৃষ্ঠা তৃতীয় সমস্যাটা। তো সমস্যাটি হচ্ছে কি, একটি ইট ভাঙার মেশিন থেকে প্রতিনিয়ত 3.14 ইন্টু 10 কিউব ওয়াট বাই মিটার স্কয়ার মাত্রায় শব্দ বের হচ্ছে। সে স্থানে ইট ভাঙা শ্রমিকের কানে কত ডেসিবেল ওই শব্দ পৌঁছাবে। শুরুতে আমরা লিখে নিলাম I1 শব্দের তীব্রতা, এখানে I1 সমান কত দেওয়া আছে, 3.14 ইন্টু 10 কিউব ওয়াট বাই মিটার স্কয়ার, এটা দেওয়া আছে শব্দের তীব্রতা। আমরা জানি আদর্শ মানটা কত, আদর্শ মান হচ্ছে, শব্দের আদর্শ মাত্রা হচ্ছে 10 ইনভার্স 12 10⁻−12 ওয়াট বাই মিটার স্কয়ার। তো আমরা জানি তীব্রতাটার সূত্র কি, শব্দের মাত্রার সূত্র কি, আমরা জানি শব্দের মাত্রা D ইকুয়াল টু 10 ভিত্তিক লগ I বাই S। আমরা এখানে I এর মান আর S এর মান বসিয়ে দিলে যে অ্যান্সারটা পাবো সে তত ডেসিবেলে কোন একটা শ্রমিকের কানে ওই শব্দটা পৌঁছাবে। তাহলে আমরা এখানে লিখলাম কি 10 ভিত্তিক লগ, এখানে আমরা I এর মান লিখলাম 3.14 ইনটু 10 কিউব ওয়াট বাই মিটার স্কয়ার, আর এখানে আদর্শ মান S এর মান লিখলাম 10⁻−12 ওয়াট বাই মিটার স্কয়ার। তাহলে এখানে ওয়াট বাই মিটার স্কয়ার, এখানে ওয়াট বাই মিটার স্কয়ার, একক দুটো যেহেতু সমান আছে আমরা একক দুটাকে ক্যান্সেল করে বাকিটাকে যেভাবে সেভাবে লিখে দিলাম। এখন দেখো এই অংশটুকু যেভাবে আছে সেভাবে লিখলাম, তারপরে 3.14 ইনটু যে 10 কিউব, এখানেও বেস 10, নিচে এখানেও বেস 10, তো আমরা বেস 10 এটা বসিয়ে দিলাম, মাঝখানে যেহেতু ভাগ চিহ্ন তার মানে 3 থেকে -12 টা বিয়োগ করব, তাহলে 3 -12, আমি এখানে একটা লাইন কম লিখছি, যেহেতু মাইনাসকে -12 দ্বারা গুণ করব তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, এই কারণে 3 + 12 হয়ে গেছে। এরপরে দেখো 10 ভিত্তিক লগ 3.14 ইনটু 3 আর 12 দুটো যোগ করলে আমরা কত পাই, 15 পাই। এখন 10 ভিত্তিক লগ এটাকে আমরা কি করব, ভেঙে লিখব। আমাদের একটু আগে এই সেম অঙ্কটা কিন্তু আমরা একটু আগে সমাধান করেছি, আমি আবার এটা সমাধান করে দিতেছি। 10 ভিত্তিক লগ a ইনটু b, এটাকে আমরা দিলাম a ইনটু b, তাহলে এটাকে যদি আমরা সূত্র আকারে প্রকাশ করি তখন আমি কিভাবে লিখব, 10 ইনটু 10 ভিত্তিক লগ 3.14, মাঝখানে গুণ চিহ্ন থাকার কারণে এটা কি লিখলাম, প্লাস 10 ভিত্তিক লগ 10⁻15। এই পর্যন্ত যেভাবে সেভাবে লিখলাম। এরপর এখানে 15 এটা এখানে পাওয়ার হিসেবে ছিল, এটাকে আমি সামনে নিয়ে আসলাম।
এরপরে দেখো আমি এখানে 10 ভিত্তিক লক, শুরুতে 10 এটা যেভাবে সেভাবে লিখলাম, আর 10 ভিত্তিক লক 3.14 এটাকে আমরা ক্যালকুলেটরে হিসাব করলে পেয়ে গেলাম কত, 0.497 প্লাস 15 ইন্টু 10 ভিত্তিক লক 10 ইকুয়াল টু এটার মান কত হয়, 1 হয়। তো এখানে আমি সর্বসময় এই চিহ্নটা দেওয়ার কারণ হলো, এই চিহ্নটা এই কারণে দেওয়া হয়েছে, আমি এখানে 10 ভিত্তিক লক 3.14 এই অংশটুকুর মান 0.497 এর পরে আর অনেকগুলো সংখ্যা ছিল, আমি সবগুলো লিখি নাই, এই কারণে আমি এখানে সমান চিহ্ন না দিয়ে তরঙ্গের সাইনটা দিয়েছি। তাহলে 10 ভিত্তিক লগ 10 ইন্টু 4.49, 10 ইন্টু 0.497 প্লাস 15 কে 1 দ্বারা গুণ করলে কত হয়, 15 হয়। তাহলে 10 ইন্টু এই দুইটা যোগ করলে আমরা পেয়ে গেলাম 15.497। তাহলে এখন 10 দ্বারা এটাকে গুণ করলে আমরা পেয়ে গেলাম 154.497। তাহলে সুতরাং এটাকে আমরা লিখতে পারি কত, 154। যেহেতু এখানে 154 শব্দের মাত্রা পেয়ে গেলাম, তার মানে সে স্থানে ইট ভাঙা শ্রমিকের কানে এই 154 154 ডেসিবেলে ওই শব্দটি পৌঁছাবে। এটাই হলো আমাদের অ্যান্সার। তো এখন আমরা সমাধান করব তোমাদের বইয়ের 77 পৃষ্ঠার উদাহরণ 2 যেটা আছে সেই উদাহরণ 2 এটা। তো আমাদের প্রশ্নটি হচ্ছে, কোনো একটি উৎস থেকে শব্দের মাত্রা প্রতি বর্গ মিটারে 4.0 ইন্টু 10 টু দি পাওয়ার -5 ওয়াট হলে ওই শব্দকে ডেসিবেলে প্রকাশ করলে কত হবে। তো একটা জিনিস লক্ষ্য করো, এতক্ষণ পর্যন্ত আমরা যে প্রশ্নগুলো সমাধান করে আসছি, সবগুলো প্রশ্নের মধ্যে কিন্তু এই যে সবথেকে যে তীব্রতা ছিল সেটা কি ছিল, ওয়াট বাই মিটার স্কয়ার ছিল, কিন্তু এখানে ওয়াট বাই মিটার স্কয়ার দেয় না, শুধুমাত্র ওয়াট দিছে। এই ওয়াট দেওয়ার কারণ হলো, দেখো শুরুতে কিন্তু বলে দিছে প্রতি বর্গ মিটারে, এই বর্গ মিটারে শব্দটা বলার কারণে এখানে আর মিটার স্কয়ারটা লেখা নাই, কিন্তু আমরা যখন সমাধান করব অবশ্যই আমাদেরকে মিটার স্কয়ারটা দিতে হবে। যদিও এখানে মিটার স্কয়ারটা না দেওয়ার কারণ হচ্ছে এই যে এখানে বর্গ মিটার শব্দটা উল্লেখ করে দিছে। আশা করি তোমরা প্রশ্নটা বুঝতে পারছো। তো আমরা এখানে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো লিখে নিলাম। শুরুতে এখানে শব্দের তীব্রতা আয় হচ্ছে কত, 4.0 ইন্টু 10 টু দি পাওয়ার -5 ওয়াট বাই মিটার স্কয়ার। তাহলে আদর্শ মান সেটা আছে ইকুয়াল টু কত, 10 টু দি পাওয়ার -12 ওয়াট বাই মিটার স্কয়ার। কিন্তু ডেসিবেলে প্রকাশ করতে বলছে, তো আমরা সূত্রটা লিখতে পারি কি, আমরা জানি শব্দের মাত্রা ডি ইকুয়াল টু কত, 10 ইন্টু 10 ভিত্তিক লগ 1 আই বাই এস। তো আমরা আই এর মানও জানি, এস এর মানও জানি, মানগুলো বসিয়ে দিলাম। 4.0 ইন্টু 10 ভিত্তিক 10 টু দি পাওয়ার -5 ওয়াট বাই মিটার স্কয়ার, আর এখানে 10 টু দি পাওয়ার -12 ওয়াট বাই মিটার স্কয়ার, মানগুলো বসিয়ে দিলাম। এখন এখানে ওয়াট বাই মিটার স্কয়ার, ওইখানে ওয়াট বাই মিটার স্কয়ার, তাহলে এগুলোকে যেহেতু দুইটা সমান আছে, দুইটাকে আমরা ক্যান্সেল করে বাকি অংশটুকু যেভাবে সেভাবে লিখলাম। এরপরে দেখো 10 ইন্টু 10 ভিত্তিক লব এই পর্যন্ত যেভাবে সেভাবে লিখলাম। এরপর এখানে 4.0 মানে কত, 4, তো আমরা 4টাকে লিখলাম ইন্টু 10 টু দি পাওয়ার -5 বা 10 টু দি পাওয়ার -12। তাহলে এখানেও বেস 10, এখানেও বেস 10, বেস দুইটা যেহেতু সমান আছে আমি এখানে 10 লিখলাম। এরপর এখানে যে -5 আছে -5টা বসাইলাম, আর এখানে যে বাক চিহ্ন থাকার কারণে এটা বিয়োগ হবে, তাহলে বিয়োগ, এখানে মাইনাস চিহ্ন মাইনাস, আর 12 এর আগেও আছে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে দুইটা গুণ করলে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, এই কারণে +12 লিখলাম। এরপর 10 ইন্টু 10 ভিত্তিক লগ 4 ইন্টু, আর এখানে 12 থেকে 5 গেলে আমরা কত পেলাম, 7 পেলাম। তো সেম একই কাজ, একটু আগে যে কাজগুলো আমরা করলাম, এখানে সূত্র প্রয়োগ করলাম 10 ভিত্তিক a ইন্টু b। তাহলে 10 ভিত্তিক লগ a ইন্টু b এটাকে আমরা লিখতে পারি কত, শুরুতে 10 এটা যেভাবে সেভাবে লিখলাম, আর 10 ভিত্তিক লগ a প্লাস 10 ভিত্তিক লগ b। তাহলে আমার a বলতে 4, এখানে b বলতে 10 টু দি পাওয়ার 7। এরপর 10 এটা যেভাবে সেভাবে লিখলাম, আর 10 ভিত্তিক লগ 4 ও যেভাবে সেভাবে লিখলাম, আর যেখানে 7 এটা পাওয়ার হিসেবে ছিল এটাকে আমি সামনে নিয়ে আসলাম, লগের শুরুতে নিয়ে আসছি। এরপরে এই যে এখানে 10 ভিত্তিক লগ 4 এর মানটা আমরা বসাই দিলাম 0.60206। তো এখানে এই চিহ্নটা দেওয়ার কারণ আমি অনেকবার ব্যাখ্যা করেছি, আমি আর বলতে চাই না, যেহেতু আমি পূর্বের অঙ্কগুলোতে এই অংশটুকু ব্যাখ্যা করে আসছি। আর এখানে 7 ইন্টু 10 ভিত্তিক লগ 10 ইকুয়াল টু কত, 1, 7 ইন্টু 1, কারণ a ভিত্তিক লগে আমাদের একটা সূত্র ছিল যার মান হচ্ছে কত, 1, এই কারণে আমি এখানে 7 ইন্টু 1 লিখছি। তাহলে এখানে 10 ইন্টু এই দুইটা ক্যালকুলেশন করলে কত দাঁড়ায়, 7 আর 1 কে গুণ করলে কি হয়, 7 হয়। 10 ইন্টু 7 প্লাস 0.60206, এই দুইটা ক্যালকুলেশন করলে আমরা পাই কত, 7.60206। তাহলে এই দুইটা গুণগুলো আমরা গুণফল কত পাবো, 76 ইন্টু 76.0206। এই যে আমরা এই অংশটুকু পেলাম, এটা ছিল ডেসিবেলের প্রকাশ করলাম শব্দের মাত্রাটাকে, তার মানে আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে গেলাম। সুতরাং এখন আমি লিখতে পারি কত, শব্দের মাত্রা হবে 76 ডেসিবেল প্রায়। এটা হলো আমাদের অ্যান্সার। এখন আমরা সমাধান করব তোমাদের বইয়ের 78 পৃষ্ঠার 4 নং সমস্যাটি। তো সমস্যাটি হচ্ছে কি, একটি ইঞ্জিন চালিত অটোরিকশা থেকে শব্দের মাত্রা প্রতি বর্গ মিটারে 2.35 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ওয়াট বের হচ্ছে। তাহলে অটোরিকশাটিতে বসা অবস্থায় তোমার কানে কত ডেসিবেলে ওই শব্দ পৌঁছাবে। আমার এখানে কিন্তু সবগুলো প্রশ্ন একই প্রসেসে, শুধুমাত্র আমাদেরকে ডেসিবেলটা বসানোর জন্য সূত্রটা জানা থাকতে হবে এবং মানগুলো বসিয়ে কিভাবে ক্যালকুলেশন করছি তোমাদেরকে সেই জিনিসটা বুঝতে হবে। তো আমরা এখানে লিখে নিলাম i ইকুয়াল টু 2.35 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ওয়াট বাই মিটার স্কয়ার, যেটা হচ্ছে শব্দের তীব্রতা। এরপর আদর্শ মাত্রাটা হচ্ছে কত, 10 টু দি পাওয়ার -12
ডব্লিউ ওয়াট বাই মিটার স্কয়ার। তো আমরা জানি ডেসিবেলের সূত্রটা কি, আমরা জানি শব্দের মাত্রা ডি ইকুয়াল টু tan ভিত্তিক লগ আই বাই এস। আমি আবার বলতেছি ভূমিকম্পের মাত্রার ক্ষেত্রে আমরা এখানে শুরুতে tan এটা লিখতাম না, কিন্তু শব্দের ক্ষেত্রে tan এটা লিখতে হবে। তো আমাদের i এর মানও জানা আছে, s এর মানও জানা আছে, আমরা মানগুলো বসাই দিলাম। এরপর এখানে w বাই মিটার স্কয়ার, এখানেও w বাই মিটার স্কয়ার, দুটো জিনিস সেম আছে, আমরা দুইটাকে ক্যান্সেল করে দিলাম, বাকিগুলো যেভাবে সেভাবে লিখে দিলাম। এরপর এখানে tan ভিত্তিক লগ এই অংশটুকু যেভাবে সেভাবে লিখলাম, আর উপরে 2.35 তাও যেভাবে সেভাবে লিখলাম। এরপরে দেখো আমার এখানেও tan আছে, এখানেও tan আছে, তাহলে উপরে নিচে উভয়ের বেশ সমান, আমরা tanটা বসিয়ে দিলাম, -6টা উপরে লিখলাম। এরপরে এখানে -12 যেহেতু আছে, মাঝখানে তো বাক চিহ্ন আছে, তাহলে মাইনাসটা এখানে বাক চিহ্ন থাকার কারণে এখানে কি হবে, মাইনাস হবে। তাহলে -12, তাহলে মাইনাস ইন্টু -12টাকে আমরা লিখতে পারি +12, কেননা মাইনাসে মাইনাসে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। তাহলে আমার এখানে কি দাঁড়ায়, tan ভিত্তিক লগ 2.35 ইন্টু এখানে 12 থেকে 6 গেলার কথা থাকে, 10⁶ থাকে। তো আমরা এখানে সূত্র প্রয়োগ করলাম, সূত্রটা আমার কি দাঁড়ায়, তখন আমাদেরকে লিখতে হবে tan ভিত্তিক লগ 2.35 প্লাস, এই যে এখানে গুণ চিহ্ন থাকার কারণে এটাকে আমরা কি লিখলাম, প্লাস লিখলাম। তাহলে tan ভিত্তিক লগ 10⁶। তাহলে এই পর্যন্ত যেভাবে আছে আমরা এইভাবে লিখে ফেললাম। আর এখানে যে 6 এটা কি হিসাবে ছিল, পাওয়ার ছিল, এই পাওয়ারটাকে আমি কোথায় নিয়ে আসলাম, সামনে নিয়ে আসলাম। তাহলে এখন এই যে এখানে tan ভিত্তিক লগ 2.35 এই অংশটুকুর মান হচ্ছে 0.371, আর এখানে 6 ইন্টু tan ভিত্তিক লগ 10 এই অংশটুকুর মান হচ্ছে কত, 1, এই কারণে 6 ইন্টু 1 লিখলাম। তাহলে 10 ইন্টু 0.371 আর 6 আর 1 এর গুণ করলে কি দাঁড়ায়, 6 দাঁড়ায়। তাহলে 10 ইন্টু এই 6 দ্বারা 0.371 এই দুটাকে আমরা যোগ করলে ক্যালকুলেশন করলে আমরা কি পাই, 6.371 পাই। তার মানে আমরা এখানে কত পেলাম, 10 দ্বারা গুণ করলে 63.71 পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের ডেসিবেল। তো আমাদেরকে প্রশ্নতে বলা হয়েছিল কি, অটো রিকশাতে বসা অবস্থায় আমার কানে কত ডেসিবেল ওই শব্দ পৌঁছাবে, সেটা হচ্ছে কত, 63.71। সুতরাং এখন আমি লিখতে পারি কি, আমার কানে প্রায় 63.71 ডেসিবেলের শব্দ পৌঁছাবে। তো আমরা চলে আসলাম আমাদের আজকে ক্লাসের একেবারে শেষ প্রশ্ন, সেটা হচ্ছে তোমাদের বইয়ের 78 পৃষ্ঠার উদাহরণ 3। তোমাদের বইতে যেভাবে সমাধান করা আছে আমি একটু ভিন্নভাবে সমাধান করে দেওয়ার চেষ্টা করছি, আমি একটু সহজভাবে যেভাবে তোমরা বুঝতে পারো সেভাবে বোঝানোর চেষ্টা করেছি। তো দেখো আমাদের প্রশ্নটা হচ্ছে, একটি গরম পানির পাম্প থেকে 50 ডেসিবেলের শব্দ নির্গত হচ্ছে, অন্যদিকে একটি সেচ পাম্প থেকে 62 ডেসিবেলের শব্দ নির্গত হচ্ছে। সেচ পাম্পের শব্দের তীব্রতা গরম পানির পাম্পের তীব্রতা থেকে কত গুণ বেশি। তাহলে আমাদের এখানে দুইটি তীব্রতা দেওয়া আছে, একটা হচ্ছে গরম পানির তীব্রতা আর একটা হচ্ছে সেচ পাম্পের শব্দের তীব্রতা। এখন আমাদেরকে বের করতে বলা হয়েছে কি, সেচ পাম্পের শব্দের তীব্রতা গরম পানির তীব্রতার সাথে কত গুণ বেশি, সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা শুরুতে লিখে নিলাম, মনে করি গরম পানির পাম্পের শব্দের তীব্রতা I ইকুয়াল টু S। তাহলে গরম পানির পাম্পের যেটা তীব্রতা সেটাকে আমরা S ধরে নিলাম। তাহলে গরম পানির পাম্পের শব্দের মাত্রা, তাহলে শব্দের মাত্রাটা কি হবে, tan ভিত্তিক লগ H বাই S। আগে আমরা সূত্রের মধ্যে I লিখছিলাম, কিন্তু এখানে S লেখার কারণ হলো আমরা শব্দের তীব্রতাটাকে S ধরে নিছি। তো এই অংশটুকু আমরা লিখলাম। এখন আমি লিখতে পারি শর্ত মতে, দেখো আমার এখানে যেটা লিখলাম সেটা হচ্ছে পাম্পের শব্দের মাত্রার সূত্র, আর এই যে এখানে আমার শব্দের মাত্রাটা দেওয়া আছে কত, 50, এই কারণে আমি এখানে লিখতে পারি কি শর্ত মতে tan ভিত্তিক লগ H বাই S ইকুয়াল টু 50। তাহলে tan এটা এখানে গুণ হিসাবে আছে, এটাকে যখন আমি ভাগ করব ডান পাশে নিয়ে নেব, তাহলে এখানে কত হয়, tan দ্বারা 50 কে ভাগ করলে 5 হয়। সুতরাং আমি লিখতে পারি কত, বা tan ভিত্তিক লগ H বাই S ইকুয়াল টু কত, 5 লিখলাম। এখন এই যে এখানে লগারিদমের যে সমীকরণটা আছে, এখান থেকে আমরা সূচকের মাধ্যমে প্রকাশ করব। আমি লগারিদম থেকে কিভাবে সূচকে প্রকাশ করতে সেটা আমি দ্বিতীয় পর্বে ব্যাখ্যা করছি, তোমরা দ্বিতীয় পর্বের ক্লাসটা দেখলেই বুঝতে পারবে। তাহলে এখন আমি লিখতে পারি কত, এখানে H বাই S ইকুয়াল টু tan ভিত্তিক আর 10⁵, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম, যেটা হচ্ছে আমার গরম পানির পাম্পের মাত্রা, সেখান থেকে আমরা একটা সমীকরণ পেলাম। এখন আমরা বের করব সেচ পাম্পের ক্ষেত্রে। তো আবার আমরা মনে করি সেচ পাম্পের শব্দের তীব্রতা I ইকুয়াল টু W ধরে নিলাম। তাহলে শব্দের তীব্রতা এখানে কত হবে, শব্দের মাত্রা কত হবে, tan ভিত্তিক লগ W বাই S। সেম একইভাবে সেটা শব্দের মাত্রাটা দেওয়া ছিল কত, 62। সুতরাং আমি লিখতে পারি কি শর্ত মতে tan ভিত্তিক লগ W বাই S ইকুয়াল টু 62। এখানে tan এটা গুণ হিসাবে আছে, এই পাশে নিলে কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। তাহলে আমি লিখতে পারি কত, tan ভিত্তিক লগ W বাই S ইকুয়াল টু 62 কে যখন আমি tan দ্বারা ভাগ করি তখন সেটা কত হয়ে গেল, 6.2 হয়ে গেল। এখন এখানে যে লগারিদম আছে এখান থেকে আমরা সূচকের মাধ্যমে প্রকাশ করব। তাহলে আমি লিখতে পারি কত, W বাই S ইকুয়াল টু tan⁶ 6.2। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন আমরা 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাব। তাহলে আমাদের 1 নম্বর সমীকরণ, এখন 2 নম্বর সমীকরণকে ভাগ করব, সরি আমি এখানে 2 নম্বরকে 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করছি যাতে সঠিক আনসারটা আসে এই কারণে। তো আমাদের 2 নম্বর সমীকরণে বাম পাশে আছে কত, W বাই S, সেই W বাই S লিখলাম, মাঝখানে ভাগ চিহ্নটা বসাইলাম। এরপরে আমার 1 নম্বর সমীকরণে বাম পাশে আছে কত, H বাই S লিখলাম, সেম একইভাবে মাঝখানে সমান চিহ্ন দিলাম। এরপরে 2 নম্বর সমীকরণের ডান পাশে আছে কত, tan⁶ 6.2 লিখলাম, মাঝখানে ভাগ চিহ্ন দিলাম। এরপর 1 নম্বর সমীকরণ ডান পাশে আছে tan⁵, সেই tan⁵ এটা লিখলাম।
এখন এখানে বাকচিহ্ন যেটা আছে এটাকে আমরা বাকচিহ্নটাকে গুণ চিহ্ন দিলাম, এবং বাকচিহ্নটাকে গুণ চিহ্ন দেওয়ার কারণে এই যে পরে h বাই s আছে সেটা উল্টে যাবে, s বাই h হয়ে যাবে। উপরে h ছিল সেটা নিচে s h হয়ে গেছে, আর নিচে s ছিল সেটা উপরে s হয়ে গেছে। এখন দেখো এই যে এখানে 10⁻6.2 ভাগ 10⁵ এটা যদি আমরা ক্যালকুলেশন করি তখন আমরা পাই কত, 15.8489। তো আমি এখানে সমান চিহ্নের পরিবর্তে এই চিহ্নটা দেওয়ার কারণ হলো এই অংশটুকু ক্যালকুলেশন করে যে মানটা পেয়েছিলাম সেটা 8489, আরো কিছু সংখ্যা ছিল সবগুলো না লেখার কারণে আমি এখানে এই সাইনটা দিলাম। এখন এর পরের লাইনটা হবে এই যে এখানে উপরের এস আর নিচের এস, দুইটা এস কাটা যায়, আর এখানে কি লিখতে পারি, বাম পাশে থাকে ডব্লিউ বাই এইচ, ডান পাশে যেভাবে আছে সেভাবে লিখে দিলাম। এখন এইচ এটা সমান চিহ্নের বাম পাশে বাকি হিসেবে আছে, এটাকে যখন আমি ডান পাশে নিয়ে যাই তখন যেটা কি হয়ে গেল, গুণ হয়ে গেল। তার মানে আমাদের এইচটা ছিল কি, আমাদের এইচ ছিল গরম পানির পাম্পের শব্দের তীব্রতা, আর ডব্লিউটা ছিল সেচ পাম্পের শব্দের তীব্রতা। তার মানে আমাদেরকে বলা হয়েছিল সেচ পাম্পের তীব্রতা অর্থাৎ ডব্লিউ এর মান গরম পানির পাম্পের তীব্রতা থেকে কত গুণ বেশি। তাহলে গরম পানির পাম্পের চাইতে সেচ পানির পাম্পের তীব্রতা ছিল কত, শব্দের তীব্রতা ছিল 15.84 গুণ বেশি। সুতরাং এখন আমি লিখতে পারি সেচ পাম্পের শব্দের তীব্রতা গরম পানির পাম্পের তীব্রতার থেকে 15.8489 গুণ বেশি। এটাই হলো আমাদের অ্যান্সার। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ইনশাআল্লাহ আবার দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।